আমরা জানি অর্থ ছাড়া ব্যক্তি, সমাজ বা দেশ চলতে পারে না। তেমনি ব্যাংক ছাড়া অর্থের প্রচলন এবং এর প্রচার ও প্রসার অসম্ভব। তাই আধুনিক অর্থনীতির জীবনী শক্তি হলো ব্যাংক। তাহলে আধুনিক অর্থনীতির জীবনী শক্তি কাকে বলা হয়? ব্যাংককে। ব্যাংক একটি ইংরেজি শব্দ। ব্যাংক কোন শব্দ? ইংরেজি শব্দ। ইংরেজিতে ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো ক্ষেতের আইল, নদী, হ্রদ বা জলাশয়ের তীর, কুল, কিনারা, তটরেখা, লম্বা টুল বা ব্রেঞ্চ, কোনো বস্তুর স্তূপ, ধনভাণ্ডার ইত্যাদি। তো এখন আমরা দেখব ব্যাংক শব্দটি কিভাবে এসেছে। ব্যাংক শব্দটি জার্মান ব্যাংকি ও ইতালীয় ব্যাংকো শব্দ থেকে ইংরেজি ব্যাংক শব্দের উৎপত্তি হয়েছে। এখন আমরা ব্যাংকের সংজ্ঞাটা দেখব। দেখো, এখানে বলা হয়েছে ব্যাংক হলো এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। তাহলে ব্যাংক আমানত হিসেবে কি সংগ্রহ করে? অর্থ সংগ্রহ করে এবং সেই অর্থ ঋণ দেয় এবং অন্যান্য ব্যাংকিং কাজ সম্পাদন করে। তো এখন আমরা দেখব ব্যাংকের উৎপত্তি ও ইতিহাস। ব্যাংকের উৎপত্তির ইতিহাস। সামাজিক বিবর্তনের ধারায় প্রথমে মুদ্রা এবং পরে ব্যাংক ব্যবস্থার প্রচলন ঘটে। বাস্তব প্রয়োজনে বিভিন্ন সমাজে মুদ্রার প্রচলন যেভাবে দ্রুত ঘটেছিল, ব্যাংক ব্যবস্থার উন্নয়ন তত দ্রুত ঘটেনি। একদল মানুষ অর্থের নিরাপত্তা বিধান এবং অন্য দলের ঋণের আবশ্যকতা, এই দুটি বিপরীত ধর্মী প্রয়োজন পূরণের প্রচেষ্টা থেকেই মূলত ব্যাংকের সৃষ্টি বা প্রচলন। তাহলে একজনের ঋণের আবশ্যকতা এবং অন্যজনের অর্থের নিরাপত্তাহীনতা, এই দুটি বিপরীত ধর্মী কারণেই কিন্তু ব্যাংকের প্রচলন ঘটে। অর্থাৎ ব্যাংক সৃষ্টির আগে যেমন অর্থের প্রচলন ঘটেছিল, অর্থ কিভাবে তারা নিরাপদ রাখতে পারে এবং কিছু কিছু মানুষের অর্থ ঋণ হিসেবে লাগে, এই প্রয়োজন থেকেই ব্যাংক ব্যবস্থার সৃষ্টি হয়। তোমাদের পরীক্ষায় ব্যাংকের প্রকারভেদ থেকে সবথেকে বেশি সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায়। তাই আমরা অতিরিক্ত কথা না বাড়িয়ে ব্যাংকের প্রকারভেদটি দেখব এবং এখান থেকে সবথেকে বেশি সৃজনশীল প্রশ্ন হতে দেখা যায়। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ব্যাংককে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। 1. মালিকানার ভিত্তিতে, 2. কার্যভিত্তিক, 3. সংগঠন কাঠামোর ভিত্তিতে, 4. তালিকাভুক্তির ভিত্তিতে এবং 5. গ্রাহক সেবার ভিত্তিতে। এবং প্রত্যেকটিরই কয়েকটি প্রকারভেদ রয়েছে। যেমন মালিকানার ভিত্তিতে ব্যাংকের প্রকারের মধ্যে রয়েছে সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, স্বায়ত্তশাসিত ব্যাংক। এরপর রয়েছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। এই কার্যভিত্তিক শ্রেণীবিভাগটি আমরা একটু পরে আলোচনা করব বিস্তারিতভাবে, কেননা এই টপিক থেকে সবথেকে বেশি সৃজনশীল প্রশ্ন আসে। এরপর রয়েছে সংগঠন কাঠামোর ভিত্তিতে শ্রেণীবিভাগ। একক ব্যাংক, শাখা ব্যাংক, চেইন ব্যাংক, গ্রুপ ব্যাংক। তালিকাভুক্তির ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগে আমরা দেখতে পাচ্ছি তালিকাভুক্ত ব্যাংক ও অতালিকাভুক্ত ব্যাংক। এছাড়া গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংককে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন পাইকারি ব্যাংক এবং খুচরা ব্যাংক। এখন আমরা প্রত্যেকটি ব্যাংকের বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। চলো এখন আমরা শুরু করি প্রথমে মালিকানার ভিত্তিতে শ্রেণীবিভাগে। প্রথমেই রয়েছে সরকারি ব্যাংক। সরকারের অধীনে সংগঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে সরকারি ব্যাংক বলে, যেমন সোনালী ব্যাংক। এছাড়া আরও রয়েছে রূপালী, অগ্রণী, জনতা। এই 4টি হচ্ছে বাংলাদেশে সরকারি বাণিজ্যিক ব্যাংক। রূপালী, অগ্রণী, জনতা এবং সোনালী। এটাকে আমরা এইভাবে মনে রাখতে পারি, RAJS অর্থাৎ রাজ। আর এ রূপালী, এতে অগ্রণী,
জেতে জনতা এবং এছে সোনালী। তাহলে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা কত? 4টি। এরপরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বেসরকারি ব্যাংক। ব্যক্তি উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংককে বেসরকারি ব্যাংক বলে। যেমন বাংলাদেশ প্রাইম ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ব্যাংক লিমিটেড ইত্যাদি বেসরকারি ব্যাংক। এরপরে রয়েছে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক, অর্থাৎ যে ব্যাংক সরকার ও ব্যক্তির যৌথ উদ্যোগে গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যাংক তাকে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানাধীন ব্যাংক বলে। তেমন একটি ব্যাংক হচ্ছে রূপালী ব্যাংক। এই রূপালী ব্যাংকের 94.5% হচ্ছে সরকারি মালিকানাধীন এবং বাকি 5.5% হচ্ছে বেসরকারি মালিকানাধীন। এরপরে রয়েছে স্বায়ত্তশাসিত ব্যাংক। যে ব্যাংক সরকারের বিশেষ আইন ও অধ্যাদেশ বলে গঠিত হয় তাকে স্বায়ত্তশাসিত ব্যাংক বলে। স্বায়ত্তশাসিত ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় স্বাধীনভাবে পরিচালিত হয়, যেমন বাংলাদেশ ব্যাংক। তাহলে বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি স্বায়ত্তশাসিত ব্যাংক। আমরা বলেছি কার্যভিত্তিক শ্রেণীবিভাগ একটু পরে আলোচনা করব। এরপরে রয়েছে সংগঠন কাঠামোর ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। শুরুতেই রয়েছে একক ব্যাংক। একক ব্যাংক, একক কথা থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একক ব্যাংক কি। একক ব্যাংক হচ্ছে যে ব্যাংকের কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে পরিচালিত হয় এবং যার কার্যক্রম একটি অফিসের মধ্যেই সীমাবদ্ধ, তাকে একক ব্যাংক বলে। এ ব্যাংকের একটি অফিস ছাড়া অন্য কোনো বা অন্য কোথাও কোনো শাখা থাকে না। যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকই একক ব্যাংক, তবে বাংলাদেশে একক ব্যাংক নেই বললেই চলে, অর্থাৎ নেই। শাখা ব্যাংক, যে ব্যাংকিং ব্যবস্থায় একটি কেন্দ্রীয় অফিসের অধীনে দেশ বিদেশের বিভিন্ন স্থানে একই নামে অনেকগুলো শাখা প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়, তাকে শাখা ব্যাংক বা ব্যাংকিং বলে। বাংলাদেশের ব্যাংক ব্যবস্থায় সামগ্রিকভাবে শাখা ব্যাংক ব্যবস্থার আওতাধীন, অর্থাৎ বাংলাদেশের সকল ব্যাংকই শাখা ব্যাংকের মতোই, অর্থাৎ সকল ব্যাংকই শাখা ব্যাংক। এরপর রয়েছে চেইন ব্যাংক, যে ব্যাংক ব্যবস্থায় একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক তাদের স্বাধীন সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তাকে চেইন ব্যাংক বলে। এরপরে রয়েছে গ্রুপ ব্যাংক। তো এখন আমরা দেখব গ্রুপ ব্যাংক কি। গ্রুপ ব্যাংক, যখন কতগুলো সমজাতীয় অপেক্ষাকৃত দুর্বল ব্যাংক একত্রিত হয়ে একটি শক্তিশালী ব্যাংকের অধীনে থেকে তাদের ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করে, তখন তাকে গ্রুপ ব্যাংক বলে। এক্ষেত্রে শক্তিশালী ব্যাংককে হোল্ডিং ব্যাংক এবং দুর্বল ব্যাংকগুলোকে বলা হয় সাবসিডারি ব্যাংক। গ্রুপ ব্যাংকিং এর আরেকটি নাম হচ্ছে হোল্ডিং ব্যাংকিং। চেইন ব্যাংকিংয়ে পৃথক সত্তা থাকে, কিন্তু গ্রুপ ব্যাংকিংয়ের ক্ষেত্রে তা থাকে না। এটাই হচ্ছে মূল পার্থক্য চেইন ব্যাংক এবং গ্রুপ ব্যাংকের মধ্যে। অর্থাৎ চেইন ব্যাংকিং এ পৃথক সত্তা থাকে, কিন্তু গ্রুপ ব্যাংকিং এর ক্ষেত্রে পৃথক সত্তা থাকে না। এরপরে রয়েছে তালিকাভুক্তির ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি তালিকাভুক্তির ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ দুই প্রকার, এক তালিকাভুক্ত ব্যাংক এবং দুই অতালিকাভুক্ত ব্যাংক। তালিকাভুক্ত ব্যাংক নিয়ে এখন আমরা আলোচনা করব। তালিকাভুক্ত ব্যাংক হলো দেশের অভ্যন্তরে কর্মরত যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকার অন্তর্ভুক্ত থেকে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে সেই ব্যাংক। অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংকের নিকট তাদের নাম অন্তর্ভুক্ত করতে হবে। অন্যদিকে অতালিকাভুক্ত ব্যাংক কি, যে ব্যাংক দেশের ব্যাংকিং আইন অনুযায়ী গঠিত হলেও কেন্দ্রীয় ব্যাংকের
নিকট তালিকাভুক্ত হয় নাই সেগুলোকে বলে অতালিকাভুক্ত ব্যাংক। তো এরপরে আমরা দেখব গ্রাহক সেবার ভিত্তিতে ব্যাংকের শ্রেণীবিভাগ। পাইকারি ব্যাংক ও খুচরা ব্যাংক। পাইকারি ব্যাংক সাধারণত বড় ধরনের কর্পোরেট প্রতিষ্ঠানসমূহকে অত্যন্ত ব্যয়সাধ্য ও উচ্চ প্রযুক্তির ব্যাংকিং সেবা প্রদানের জন্য যে ব্যাংকিং প্রতিষ্ঠান কাজ করে তাকে পাইকারি ব্যাংক বলে। অন্যদিকে রয়েছে খুচরা ব্যাংক। খুচরা গ্রাহক অর্থাৎ ব্যক্তি গ্রাহক এবং বিভিন্ন সাধারণ ব্যবসায়ী ও অব্যবসায়ী প্রতিষ্ঠানকে যে সকল ব্যাংক ব্যাংকিং সেবা প্রদান করে তাকে খুচরা ব্যাংক বলে। তো আমরা মোটামুটি এই ব্যাংকের প্রকারভেদের প্রায় সকল প্রকারই জেনেছি। আমরা বলেছিলাম যে এই প্রকারের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীবিভাগ। এখন আমরা এই কার্যভিত্তিক শ্রেণীবিভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করব। কার্যভিত্তিক ব্যাংকের শ্রেণীবিভাগে প্রথমে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং অন্যান্য ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের মধ্যে রয়েছে কৃষি ব্যাংক, শিল্প ব্যাংক, বিনিয়োগ ব্যাংক, মিশ্র ব্যাংক, ভোক্তা ব্যাংক। এছাড়া আরও অনেক ধরনের ব্যাংকই রয়েছে বিশেষায়িত ব্যাংক। তবে তোমাদের পরীক্ষায় সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছে পাঁচটি, তাই আমরা এই পাঁচটি নিয়ে আলোচনা করব। তো আর বেশি কথা বলবো না, চলো আমরা দেখে নিই কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। কেন্দ্রীয় ব্যাংক কি? আর একটা কথা, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও আপলোড করেছি। এটা তোমাদের ফিনান্স ব্যাংকিং ও বীমার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়। তো এই জন্য আমরা এই অধ্যায়ে আর বেশি আলোচনা করব না এই কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। তবে একটু আলোচনা না করলেই নয়, যে ব্যাংক সরকারি মালিকানায় ও নিয়ন্ত্রণে থেকে সরকার ও অন্যান্য ব্যাংকের ব্যাংকার, দেশের মুদ্রা বাজারের পরিচালক ও নিয়ন্ত্রক এবং সর্বোপরি সরকারের প্রতিনিধি হিসেবে দেশের আর্থিক নীতি বাস্তবায়নের দায়িত্ব পালন করে তাকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সরকারের ব্যাংক, যা সরকারের সকল ধরনের কাজে সহায়তা করে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এমন একটি ব্যাংক যে ব্যাংক নোট ও মুদ্রা প্রচলন করে থাকে। নোট ও মুদ্রা প্রচলন করে থাকে, নোট ও মুদ্রা, এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। এই জন্য কেন্দ্রীয় ব্যাংকে অন্যান্য ব্যাংকের মুরব্বিও বলা হয়। এরপর রয়েছে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে জনগণের অর্থ আমানত হিসেবে জমা রাখে, অধিক সুদে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেয়, গ্রাহকদের পক্ষে অর্থ আদায়, পরিশোধ, স্থানান্তর সহ বিভিন্ন ব্যাংকিং সুবিধা প্রদান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন এবং তারা জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং ওই আমানতের উপর তারা আমানতকারীদের কিছু সুদ প্রদান করে এবং ওই আমানতকৃত অর্থ তারা অধিক সুদে অন্যান্যদেরকে ঋণ দিয়ে থাকে। এরপর রয়েছে বিশেষায়িত ব্যাংক। বিশেষায়িত ব্যাংকের প্রথমে আমরা দেখব কৃষি ব্যাংক। দেশের কৃষিখাত উন্নয়নের লক্ষ্যে কৃষকদের অর্থ সংস্থানের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে কৃষি ব্যাংক বলে। এটি একটি বিশেষায়িত ব্যাংক, সেটা আমরা কিন্তু আগেই দেখেছি। তাহলে কৃষি ব্যাংক গঠিত হয় মূলত কৃষকদের উন্নয়নের লক্ষ্যে, অর্থাৎ কৃষকদের কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ইত্যাদি ক্রয়ে প্রয়োজনীয় মূলধন সংস্থান করার জন্যই কৃষি ব্যাংকের উৎপত্তি। এরপর রয়েছে শিল্প ব্যাংক। শিল্প ব্যাংকও একটি বিশেষায়িত ব্যাংক, সেটা আমরা জানি। দেশের শিল্প খাতের উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত ব্যাংকে শিল্প ব্যাংক বলে। এ ব্যাংকের মূল লক্ষ্যই হচ্ছে শিল্প খাতে বিনিয়োগ করা, অর্থাৎ শিল্প মালিকদেরকে মূলধন দিয়ে সহযোগিতা করা। এখন আমরা দেখব বিনিয়োগ ব্যাংক নিয়ে। দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহের লক্ষ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বিনিয়োগ ব্যাংক বলে। অর্থাৎ বিনিয়োগ ব্যাংক
ব্যবসায় প্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ করে। দীর্ঘমেয়াদী মূলধন সরবরাহ করে। তো এটা তোমাদের পরীক্ষায় এমসিকিউ আকারে থাকতে পারে। একটি বিনিয়োগ ব্যাংকের উদাহরণ হচ্ছে বাংলাদেশে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এরপরে রয়েছে মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংক মূলত বাণিজ্যিক ব্যাংকও এবং বিশেষায়িত ব্যাংকও, এই দুইটি ব্যাংকের সমন্বিত রূপ হচ্ছে মিশ্র ব্যাংক। তাহলে মিশ্র ব্যাংক কি? মিশ্র ব্যাংক বাণিজ্যিক ব্যাংক যোগ বিশেষায়িত ব্যাংক। তাহলে আমরা বলবো মিশ্র ব্যাংক হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ও বিশেষায়িত ব্যাংকের একটি সমন্বিত রূপ। এই ব্যাংক সাধারণ জনগণের আমানত গ্রহণ এবং দীর্ঘমেয়াদী খাতে অর্থ বিনিয়োগ করে। তাহলে মিশ্র ব্যাংকও কিন্তু দীর্ঘমেয়াদী খাতে বিনিয়োগ করে। যে ব্যাংক একই সাথে পুঁজি বিনিয়োগকারী ও বাণিজ্যিক ব্যাংকের কাজ করে তাকে আমরা মিশ্র ব্যাংক বলি, যেমন শিল্প ব্যাংক ও কৃষি ব্যাংক। তাহলে মিশ্র ব্যাংকের উদাহরণ কি? শিল্প ব্যাংক ও কৃষি ব্যাংক। আমানত ও বিনিয়োগ ব্যাংকিং ব্যবস্থার সম্মিলিত রূপ হচ্ছে মিশ্র ব্যাংক। মিশ্র ব্যাংকের উৎপত্তি জার্মানিতে, এটা মনে রাখতে হবে আমাদের, জার্মানিতে। এরপর রয়েছে ভোক্তা ব্যাংক। ভোক্তা সাধারণের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়ে সহায়তা করার জন্য যে ব্যাংক গঠিত হয় তাকে ভোক্তা ব্যাংক বলে। আমাদের দেশে এরকম কোনো ব্যাংক নেই। ভোক্তা ব্যাংকের প্রচলন হয় ইউএসএতে। কোথায়? ইউএসএতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রে। আর আমরা জানি বেশিরভাগ ব্যাংকেরই কিন্তু আমরা দেখলাম যে যুক্তরাষ্ট্রে, কিন্তু মিশ্র ব্যাংকের উৎপত্তি হচ্ছে জার্মানিতে। এরপর রয়েছে দেশীয় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক এবং আন্তর্জাতিক ব্যাংক। দেশীয় ব্যাংক দেশের বা দেশের বাইরে। দেশীয় ব্যাংক স্থানীয় বা দেশীয় ভিত্তিতে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণের ব্যবসায় নিয়োজিত তাদেরকে দেশীয় ব্যাংক বলে। অর্থাৎ এই ব্যাংকগুলো সাধারণত স্থানীয় বা দেশীয় ভিত্তিতে ব্যক্তি বা প্রতিষ্ঠান করে থাকে, যেমন এনজিও। এরপরে রয়েছে মহাজন শ্রেণী। এগুলো হচ্ছে দেশীয় ব্যাংকের উদাহরণ। আঞ্চলিক ব্যাংক বিশ্বের কোনো বিশেষ অঞ্চলের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যে ব্যাংক গঠিত হয় তাকে আঞ্চলিক ব্যাংক বলে। এশিয়া মহাদেশের আঞ্চলিক উন্নয়নের জন্য গঠিত এডিবি ব্যাংক আঞ্চলিক ব্যাংকের একটি উদাহরণ। এডিবি এর পূর্ণরূপ হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। এখন আমরা দেখব আন্তর্জাতিক ব্যাংক। জাতিসংঘের সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে যে ব্যাংক গঠিত হয় তাকে আন্তর্জাতিক ব্যাংক বলে। এর উদাহরণ হচ্ছে ডাব্লিউবি, ওয়ার্ল্ড ব্যাংক। এছাড়া রয়েছে আইএমএফ, অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এগুলো হচ্ছে আন্তর্জাতিক ব্যাংকের উদাহরণ। তো এই অধ্যায় থেকে আমরা ব্যাংকের যে প্রকারভেদ দেখলাম, এর বাহির থেকে কোনো ধরনের প্রশ্ন বিগত সালগুলোতে হয়নি, আশা করি এবারও হবে না। তো এখন এই অধ্যায় থেকে আমরা এক নজরে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এবং কয়েকটি সৃজনশীল দেখে নেব। তাহলেই আমাদের এই অধ্যায়টি সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আর আরেকটি কথা, আমরা অধ্যায় ভিত্তিক এমসিকিউ এর ওপর ক্লাস নিচ্ছি। তো তোমরা সেই ক্লাসগুলো দেখবে আশা করি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো এখন আমরা জ্ঞান এবং অনুধাবন সহ সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই। এই অধ্যায় থেকে আমরা
এই 6টি জ্ঞানমূলক প্রশ্ন রেখেছি। ব্যাংক কি, ব্যাংকিং কি, ব্যাংক ব্যবস্থার তারল্য কি, তালিকাভুক্ত ব্যাংক কাকে বলে, গার্নিশি আদেশ কি, ব্যাসেল টু কি। এরপরে আমরা 6টি অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি। ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয় কেন, ব্যাংক কিভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে ব্যাখ্যা করো, গার্নিশি অর্ডার কেন জারি করা হয় ব্যাখ্যা করো, কেওয়াইসি কেন প্রয়োজন ব্যাখ্যা করো, শাখা ব্যাংকিং বলতে কি বোঝায়, ব্যাসেল 1 বলতে কি বোঝায়। তো আশা করি এই 6টি জ্ঞানমূলক এবং এই 6টি অনুধাবনমূলক প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষায় 100% কমন পাওয়া। যেহেতু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদের অনেকটা মেমোরাইজিং অংশ, তাই এই বিষয়গুলো নিয়ে আমরা আর আলোচনা করব না, এগুলো তোমরা একটু দেখে নেবে। আর এছাড়াও হয়তো মনে করো বেশিরভাগই কিন্তু আমাদের দেখা হয়ে গেছে, কয়েকটা বাকি আছে, এগুলো একটু তোমরা কষ্ট করে দেখে নেবে। এখন আমরা এই অধ্যায় থেকে কয়েকটা সৃজনশীল দেখব, যে আমরা যেগুলো পড়লাম সেগুলো থেকেই কি সৃজনশীল হয় নাকি এর বাইরে থেকেও কোনো কিছু হয়। তো চলো, শুরুতেই আমরা একটা ঢাকা বোর্ডের প্রশ্ন দেখতে পাচ্ছি, এখানে 2019 সালে এসেছে। তো বলছে, মিস্টার আহাদ ফিনান্স বিষয়ের একজন প্রভাষক। তিনি তার কর্মস্থল রাজশাহীতে এ ব্যাংকে একটি হিসাব খোলেন। তাহলে আহাদ, মিস্টার আহাদ হিসাব খোলেন কোন ব্যাংকে, এ ব্যাংকে। দেশের বিভিন্ন জায়গায় এই ব্যাংকটি দেখতে পাওয়া যায়, অর্থাৎ এ ব্যাংকের শাখা বিভিন্ন জায়গায় রয়েছে। মিস্টার আহাদের বন্ধু মিস্টার খান ঢাকা শহরের একজন স্কুল শিক্ষক। তিনি তার কর্মস্থলের পাশে অবস্থিত পি ব্যাংকে একটি হিসাব খোলেন। পি ব্যাংকের সকল কার্যক্রম ওই অফিস থেকে পরিচালিত হয়, অর্থাৎ পি ব্যাংকের কার্যক্রম একটি অফিস থেকেই পরিচালিত হয়। একদিন তারা দুই বন্ধু ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার সময় তারা কাছে যথেষ্ট টাকা এবং চেক বই সঙ্গে নিলেন। জাফলং এ পৌঁছানোর পর হঠাৎ তাদের টাকার ঘাটতি ঘটে। তারা উভয়েই তাদের চেক ইস্যু করে টাকা সংগ্রহের চেষ্টা করেন, তবে মিস্টার আহাদ চেকের মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারলেও মিস্টার খান ব্যর্থ হন। তো এখানে ক নম্বর প্রশ্ন ছিল গার্নিশি অর্ডার কি, চেইন ব্যাংকিং কি, এগুলো তোমরা একটু দেখে নিও। তো আমাদের মূল বিষয় যেটা গ এবং ঘ, সেটা হচ্ছে উদ্দীপকে মিস্টার খান কোন ধরনের ব্যাংকে হিসাব করেন। আচ্ছা, উদ্দীপকে মিস্টার আহাদের বন্ধু ছিল মিস্টার খান, যে পি ব্যাংকে একটি হিসাব করেন এবং ওই পি ব্যাংকের একটি মাত্র অফিস রয়েছে এবং সকল কার্যক্রম ওই অফিস থেকেই পরিচালিত হয়। তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি যে এটি একটি একক ব্যাংক। তাহলে পি ব্যাংক হচ্ছে একক ব্যাংক, কেননা এর কোনো শাখা নেই। এই কারণেই কিন্তু মিস্টার খান টাকা উত্তোলন করতে ব্যর্থ হয়েছেন। উদ্দীপকের আলোকে মিস্টার আহাদের পক্ষে চেকের মাধ্যমে টাকা সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো, উদ্দীপকে মিস্টার আহাদ এ ব্যাংকে একটি হিসাব করেন। যেহেতু মিস্টার আহাদ এ ব্যাংকে হিসাব খোলেন এবং এ ব্যাংকের দেশের বিভিন্ন জায়গায় শাখা রয়েছে, এই জন্য মিস্টার আহাদের পক্ষে চেকের মাধ্যমে টাকা উঠাতে পারবে। যেহেতু এই ব্যাংকটি শাখা ব্যাংকিং, আমরা জানি যে শাখা ব্যাংকিং হচ্ছে সেই ব্যাংক যে ব্যাংকটি কেন্দ্রীয় একটি প্রধান অফিসের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে অথবা দেশের বাইরে তার কার্যক্রম পরিচালনা করে। যেহেতু মিস্টার আহাদ শাখা ব্যাংকে হিসাব করেছেন, তাই তার চেকের মাধ্যমে টাকা ওঠানোর যৌক্তিকতা রয়েছে বলে আমি মনে করি। তো তোমরা এভাবেই লিখবে। তো এখন আমরা আরেকটি প্রশ্নে চলে যাব, সেটি হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019 সালের প্রশ্নটি এখানে তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলেছে কুশিয়ারা ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকিং ব্যবসায় ভালো করছে না। বিষয়টি অনুধাবন করে বাজারে শক্তিশালী অপর আরেকটি ব্যাংক যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কুশিয়ারা ব্যাংকে তাদের অধিকাংশ শেয়ার হস্তান্তরপূর্বক যমুনা ব্যাংকের
নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হওয়ার আগ্রহ প্রকাশ করলো, কিন্তু কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষ এতে সম্মত না হয়ে উভয় ব্যাংকে পৃথক সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করে। একটা বিষয় খেয়াল করো তোমরা, দেখো যমুনা ব্যাংক তাদের কি অফার করছে, তাদের নিয়ন্ত্রণে থেকে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে বলছে। আচ্ছা, কারো অধীনে থেকে অর্থাৎ শক্তিশালী কোনো ব্যাংকের অধীনে থেকে যদি অন্য আরেকটি ব্যাংক তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনা করে তাহলে তাকে বলে গ্রুপ ব্যাংকিং। অন্যদিকে কুশিয়ারা ব্যাংক বলেছে তারা চায় পৃথক সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা। সেই ক্ষেত্রে ব্যাংকটি হচ্ছে চেইন ব্যাংকিং। এই পদ্ধতিটি কি? চেইন ব্যাংকিং। এগুলা নিয়ে কিন্তু আমরা একটু আগে আলোচনা করেছি। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো যে কুশিয়ারা ব্যাংক লিমিটেড, যে যমুনা ব্যাংক লিমিটেড যে কুশিয়ারা ব্যাংকে অফার দিয়েছিল সেটি হচ্ছে গ্রুপ ব্যাংকিং এ। অন্যদিকে কুশিয়ারা ব্যাংক বলেছে যে তারা চেইন ব্যাংকিং পদ্ধতির কথা। তো এখন বলেছে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করছে। তাহলে যমুনা ব্যাংক কোন ধরনের ব্যাংকিং এর আগ্রহ প্রকাশ করছে? সেটি হচ্ছে গ্রুপ ব্যাংকিং। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি খুব সহজেই যে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ গ্রুপ ব্যাংক প্রতিষ্ঠার আগ্রহ প্রকাশ করছে। এখন তোমরা বাকিটুকু লিখতে পারবে আশা করছি, যেহেতু আমরা এই গ্রুপ ব্যাংক নিয়ে একটু আগে আলোচনা করছি। এরপরে বলেছে তুমি কি মনে করো যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহে প্রতিষ্ঠিত ব্যাংকিং পদ্ধতি চেয়ে? হ্যাঁ, অবশ্যই শ্রেয়, যেহেতু তারা চেইন ব্যাংকিং এর কথা বলেছে, অন্যদিকে তারা গ্রুপ ব্যাংকিং এর কথা বলেছে। যমুনা ব্যাংক কর্তৃপক্ষের গ্রুপ ব্যাংক গঠনের আগ্রহের অপেক্ষা কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের চেইন ব্যাংক গঠনের আগ্রহ অধিক শ্রেয়, কারণ গ্রুপ ব্যাংক গঠন করলে কুশিয়ারা ব্যাংকে যমুনা ব্যাংকের অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত হবে, যার ফলে উক্ত ব্যাংকের কোনো স্বাধীনতা বা স্বাধীন সত্তা থাকবে না। এই জন্য আমি মনে করি যে যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষের আগ্রহে প্রতিষ্ঠিত চেইন ব্যাংকিং পদ্ধতি শ্রেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আমরা এটা কিন্তু সবাই জানি যে কারো অধীনে কেউ থাকতে চায় না, ঠিক আছে? তো এই ছিল। এখন দেখে আমরা পরের প্রশ্নটা কি ছিল। পরের প্রশ্নটি আছে সকল বোর্ড 2018 সালে। এখানে বলছে ওয়াই ব্যাংক দেশের বিভিন্ন জায়গায় তার শাখা স্থাপন করে জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে এবং ঋণ প্রদান করে। এই ব্যাংকের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। অপরপক্ষে জেড ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। আচ্ছা, আমরা তো জানি বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। অপরদিকে জেড ব্যাংক যার মূল উদ্দেশ্য মুনাফা অর্জন নয়, এই ব্যাংক ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। আচ্ছা বলতো, ঋণ নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে কারা? কোন ব্যাংক? সেটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি পেতে থাকলে তার নিয়ন্ত্রণে ওয়াই ব্যাংকটি জেড ব্যাংকে সহযোগিতা করে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এখানে দুইটি ব্যাংক নিয়ে আলোচনা করছে, একটি ওয়াই ব্যাংক এবং একটি জেড ব্যাংক। ওয়াই ব্যাংকটি হচ্ছে শাখা ব্যাংকিং এবং জেড ব্যাংকটি হচ্ছে কি? কেন্দ্রীয় ব্যাংক। তো এখন থেকে কি প্রশ্ন করেছে এখান থেকে? বলেছে উদ্দীপকে ওয়াই ব্যাংক কোন ধরনের ব্যাংক? এটা একদম সিম্পল, এটা নিয়ে আর কোনো কথাই বলবো না, এটা হচ্ছে শাখা ব্যাংক। এরপর বলছে ঘ নম্বরে উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুটির মধ্যে কোনটি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে? আচ্ছা, একটি হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যটি হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। যেহেতু বাণিজ্যিক ব্যাংক সরাসরি জনগণ থেকে আমানত সংগ্রহ করে মানুষের কাছে সরাসরি পৌঁছাতে পারে এবং মূলধন গঠন করতে পারে, কৃষক, শ্রমজীবী সকল ধরনের মানুষের কাছে কিন্তু এই বাণিজ্যিক ব্যাংক পৌঁছাতে পারে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরাসরি জনগণ থেকে আমানত সংগ্রহের মাধ্যমে মূলধন গঠন, কৃষি, শিল্প ও ব্যবসায় বাণিজ্যের উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে না। তাই আমি মনে করি যে উদ্দীপকে উল্লেখিত ব্যাংক দুটির মধ্যে বাণিজ্যিক ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল ভূমিকা পালন করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা বলেছিলাম 10 দিনে আমরা তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র বইটি শেষ করব। তো তারই ধারাবাহিকতা আমরা প্রতিনিয়তই ক্লাস দিয়ে যাব এবং তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে আমরা সর্বোচ্চ হলে 15টি করে এমসিকিউ দেব।
আশা করি তোমাদের এই পরীক্ষায় হয়তো 60টি অধ্যায়ের মতন আছে। তো 60টি অধ্যায় থেকে আমরা মোটামুটি 100-র মধ্যে এমসিকিউ রাখবো। এই 100টি এমসিকিউ পড়লে তোমরা 100% শিওর থাকো 25 থেকে 28টা তোমরা কমন পাবে। আমরা বলবো না যে 30টাই কমন পাবে, কারণ 30টা কমন পাওয়া আমার মনে হয় না প্রশ্ন আউট না করলে সম্ভব, প্রশ্ন আউট ছাড়া সম্ভব। তো তোমরা আশা করি ভিডিওগুলো দেখবে এবং তোমাদের খুব শীঘ্রই আমরা এমসিকিউর ভিডিওগুলো দেবো। আশা করি তোমাদের ভালো লেগেছে ক্লাসটি। তো আর কথা বাড়াবো না, আজকের মতো এখানেই শেষ।